আমার প্রিয় ছাত্রছাত্রী, আগে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ে পার্ট 1 ইতিহাসের ধারণা, পার্ট 2-এ ভূগোল ও ইতিহাস, নদীমাতৃক সভ্যতা, ভারতীয় উপমহাদেশের ইতিহাস আলোচনা করেছি। আজকে এই প্রথম অধ্যায়ের পার্ট 3-তে আলোচনা করব ইতিহাসের সাল তারিখের নানা রকম এবং খ্রিস্টাব্দ ও খ্রিস্টপূর্বাব্দ। আগেই প্রথম দিনে আলোচনায় বলেছি যে সুদীর্ঘ সময়ের ইতিহাস জানার জন্য বা বিশাল দীর্ঘ সময়কে আলোচনা সুবিধার জন্য বা মনে রাখার জন্য এই দীর্ঘ সময়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হলো প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস ও ইতিহাস। আগে ইতিহাসে পড়ার সময় দেখতাম যে যখন সাল তারিখ বা খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ গোনা শুরু হয়নি, তখনকার ইতিহাসগুলো লেখা হয়েছে হাজার হাজার বছর আগে, অনেক দিন আগে, এইভাবে লেখা হতো। এরপর আমি আলোচনা করব খ্রিস্টাব্দ ও খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ ও খ্রিস্টাব্দ। ইতিহাসের সাল তারিখ জানার জন্য আমরা খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ কথাটি ব্যবহার করি। খ্রিস্টাব্দ, এই খ্রিস্ট বলতে যীশু খ্রিস্ট ও অব্দ বলতে বছর বা সালকে বোঝাতে অব্দ কথাটি ব্যবহার করা হয়েছে। এখানে খ্রিস্টাব্দ বলতে খ্রিস্ট ধর্মের ধর্মগুরু যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়কে খ্রিস্টাব্দ ও যীশু খ্রিস্টের জন্মের আগের বছর বা সালগুলিকে খ্রিস্টপূর্বাব্দ বলা হয়। অর্থাৎ যিশুর বয়স যখন 1 বছর তখন 1 খ্রিস্টাব্দ, যখন যিশুর বয়স 2 বছর তখন 2 খ্রিস্টাব্দ। অন্যদিকে খ্রিস্টপূর্বাব্দ হলো যীশু খ্রিস্টের জন্মের 1 বছর আগে বা পূর্বে, অর্থাৎ 1 বছর আগে 1 খ্রিস্টপূর্বাব্দ, যীশু খ্রিস্টের জন্মের 2 বছর আগে 2 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়কে খ্রিস্টপূর্বাব্দ বলা হয়। এটা হলো খ্রিস্টাব্দ ও খ্রিস্টপূর্বাব্দের ইতিহাস। এইভাবে নানান রকম সাল ও অব্দ ইতিহাসে দেখা যায়। যেমন গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ চালু করেছিলেন। কুষাণ সম্রাট কনিষ্কাব্দ বা শকাব্দ চালু করেছিলেন যীশু খ্রিস্টের জন্মের 78 বছর পর। সেই সময় কুষাণ সম্রাট কনিষ্ক তার সিংহাসনে আরোহণ করেন এবং তার মনে রাখার জন্য তিনি নিজে একটি অব্দ বা সাল গণনা শুরু করেন 78 খ্রিস্টাব্দে। কিন্তু পৃথিবীর ইতিহাসে খ্রিস্ট ধর্মের প্রভাব বেশি থাকার জন্য খ্রিস্ট ধর্মে গ্রহণযোগ্যতা হয়েছে এবং খ্রিস্টাব্দই আমরা ব্যবহার করি। আবার এখানে জানার বিষয় হলো খ্রিস্টাব্দ লেখা হয় বা পড়া হয় কমের থেকে বেশির দিকে, যেমন 1 খ্রিস্টাব্দ থেকে 5 খ্রিস্টাব্দ পর্যন্ত। এইভাবে খ্রিস্টাব্দ লেখা হয় বা পড়া হয় কম থেকে বেশির দিকে। আর খ্রিস্টপূর্বাব্দ লেখা হয় বা পড়া হয় বা পড়ার সময় বলা হয় বেশি থেকে কমের দিকে। যেমন 5 থেকে 1 খ্রিস্টপূর্বাব্দ। পড়ার সময় বা লেখার সময় বেশির দিকে কমের দিকে লেখা হয় বা বলা হয়, সেটাকে খ্রিস্টপূর্বাব্দ। এরপর আমরা আলোচনা করব যে শতক বা খ্রিস্টীয় শতক। শতক বা শতাব্দী। তোমরা শতাব্দী কথাটি হচ্ছে ইংরেজি সেঞ্চুরি। ইংরেজি সেঞ্চুরি মানে শতাব্দী। 100 বছরে 1 শতাব্দী। 100 বছর, যীশু খ্রিস্টের জন্মের 100 বছর পূর্ণ হলে
যীশু খ্রিস্টের জন্মের 100 বছর পূর্ণ হলে 1 শতাব্দী, অর্থাৎ 100 বছরে 1 শতাব্দী। খ্রিস্টীয় শতক গোনার সময় এক ধাপ এগিয়ে গোনা হয়। যেমন আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 খ্রিস্টাব্দে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই 1947 খ্রিস্টাব্দটাকে শতক গোনার সময়ে আমরা সেটাকে বলি বিংশ শতাব্দীতে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947, দেশ 1900 মানে 19, কিন্তু আমরা বলছি এখানে এক ধাপে এগিয়ে বলতে হয়, সেই জন্য আমাদের দেশ বা ভারতবর্ষ স্বাধীন হয়েছে বিংশ শতাব্দীতে। আবার এখন চলছে তাহলে 2021 সাল। 2021 সাল মানে এটা একবিংশ খ্রিস্টাব্দ। এখন চলছে একবিংশ শতক। খ্রিস্টাব্দ না বলে আমরা তো এখন 2021 খ্রিস্টাব্দ, আর শতক বলতে একবিংশ শতকে আমরা এখন, বা তোমরা এখন একবিংশ শতাব্দীতে, বা আমরা এখন জীবনযাপন করছি বা এখন রয়েছি একবিংশ শতাব্দীতে। অর্থাৎ বলা যায়, যেমন ধরো 1801 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয় ঊনবিংশ। 1800 দেখো এক ধাপে গিয়ে বলতে হয় 1801 থেকে 1900 খ্রিস্টাব্দকে বলা হয় ঊনবিংশ শতাব্দী। অনুরূপ 1901 থেকে 2000 খ্রিস্টাব্দকে বলা হয় বিংশ শতাব্দী। আর এখন 2001 থেকে শুরু হলো একবিংশ শতাব্দী, এটা চলবে 2001 থেকে 2100, অর্থাৎ 2000 মানে 2001 থেকে 2100 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে একবিংশ শতাব্দী হিসেবে বলা হয়। এরপর আমি আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলি আলোচনার সুবিধার জন্য প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো, দুই ভাগে ভাগ করা হয়েছে গোল চক্রের মধ্যে। এক হচ্ছে, দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান আর একটা হচ্ছে ঐতিহাসিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান, তাহলে আমাদেরকে জানতে হবে প্রত্নতাত্ত্বিক কাদের বলা হয় এবং তারা যেসব উপাদান বা তথ্য দিয়েছে সেটাকেই প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্ন কথার অর্থ হলো পুরনো, আর তাত্ত্বিক কথার অর্থ হলো তত্ত্ব বা তথ্য। অর্থাৎ যারা আগে বা পুরনো বস্তু বা জিনিসের তত্ত্ব বা তথ্য জোগাড় করে তাদেরকে প্রত্নতাত্ত্বিক, আর তাদের জোগাড় করা বস্তু বা জিনিসগুলো হলো তাদের তত্ত্ব বা তথ্য। এই খুঁজে পাওয়া বস্তু বা তথ্যগুলিকে প্রত্নতাত্ত্বিক উপাদান আমরা বলি। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি হলো আগেকার দিনের মানুষের বাসস্থান, অর্থাৎ যেসব জায়গায় বসবাস করত, ঘর বাড়ি না হলেও অন্যান্য যে জায়গায় বাস করত, বাসনপত্র, পোশাক পরিচ্ছদ, চাষের যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, মুদ্রা, গয়না, মূর্তি, শিলালেখ বা দেওয়ালের উপর কোনো লেখা, সেইগুলো হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। আর সাহিত্যিক উপাদান হলো, বা ইতিহাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো সাহিত্যিক উপাদান। এই সাহিত্যিক উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য। দেশীয় সাহিত্য অর্থাৎ আমাদের দেশের যেসব প্রাচীন পুঁথিপত্র, কাব্য, মহাকাব্য রচিত হয়েছে সেগুলো দেশীয় সাহিত্য। সেই দেশীয় সাহিত্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ধর্ম নিরপেক্ষ সাহিত্য এবং ধর্মভিত্তিক সাহিত্য। অর্থাৎ যেসব কাব্য, নাটক, মহাকাব্যগুলো
ধর্ম বিষয়ে আলোচনা হয়েছে সেটাকে ধর্মভিত্তিক সাহিত্য। আর ধর্মীয় ছাড়া অন্যান্য বিষয়ে তাদের জীবনযাপন, রাজনৈতিক ইত্যাদি নিয়ে হচ্ছে ধর্মনিরপেক্ষ সাহিত্য। আর হচ্ছে সাহিত্যিক উপাদানের মধ্যে বিদেশি উপাদান, বিদেশি সাহিত্যিক উপাদান। বিদেশি সাহিত্যিক উপাদানগুলির মধ্যে যেমন প্রাচীন ভারতের ইতিহাসে লেখার 3 ধরনের বিদেশি বিবরণ খুবই জরুরি। যেমন গ্রিক দেশ থেকে গ্রিক পর্যটক, রোম থেকে রোম পর্যটক, চীন থেকে চীনের দূত বা পর্যটক এসে ভারতের বিষয়ে বিভিন্ন লেখা পাওয়া যায়, সেগুলোকে আমরা বিদেশি সাহিত্যিক উপাদান বা প্রাচীন ভারতের বিদেশি সাহিত্যিক উপাদান হিসেবে আমরা বলতে পারি। দেশীয় সাহিত্যিক উপাদান রাজনীতিক, ব্যাকরণ, বিজ্ঞানের বইতে এই সময়, চিকিৎসা বিজ্ঞানে, কাব্য, নাটক, অভিধানে ইতিহাসের উপাদান পাওয়া যায়। বেশ কিছু জীবনীমূলক লেখাপত্র ও প্রাচীন ভারতের ইতিহাস জানতে সাহায্য করে, যেমন বাণভট্টের রচিত একটি লেখা হর্ষচরিত। এটা হলো ভারতীয় একটি বা দেশি সাহিত্যিক উপাদান।